বাংলাদেশের শিক্ষার্থীদের একটা প্রবলেম হচ্ছে কেরিয়ার এস্টাবলিশ টাইপের কোনো কোর্স যদি হয় তখন তারা টানা 4 মাস বা 5 মাস কনসেন্ট্রেশন রাখতে পারে না, আগ্রহটা রাখতে পারে না, অ্যাটেনশনটা রাখতে পারে না। কেবিন ক্রু হওয়ার জন্য অনেকে বলে যে ভাষাগত দিক আসলে পরিবর্তন করার প্রয়োজন হয় না। ঠিক আছে, সো আমি এই দিকটা বলবো, তুমি যে ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে একবার রিজেক্ট হয়েছো এই সামান্য একটু দাগের কারণে, সামান্য একটু দাগের জন্য, আমি তোমাকে বলি এর থেকে বেশি দাগ হলেও কিন্তু ইউএস বাংলা এয়ারলাইন্সে হয়েছে। এর মানে এই নয় যে এখান থেকে এই পর্যন্ত কাটতে কাটতে শেষ হয়ে গেছে তাকে নিয়ে নিয়েছে, ব্যাপারটা এইরকম না। যেমন তোমার এখানে একটা দাগ আছে তাও ছোট্ট, এরকম 2টা দাগ 3টা দাগ হলেও ছোট ছোট দাগ থাকলে এগুলা কোনো প্রবলেম করে না। বাট এক্স্যাক্টলি যখন অন্য কোনো উসিলা পায়, ইউএস বাংলা এয়ারলাইন্স বলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বলো, আঞ্চলিকতার একটা বড় সমস্যা আছে অনেক শিক্ষার্থীদের মধ্যে। হ্যাঁ, এই আঞ্চলিকতার জন্যই অনেক শিক্ষার্থীকে নেওয়া হয় না। এখানে একটা সেন্সিটিভ বিষয় আছে, অনেকে এই জিনিসটার সিক্রেটটা বোঝে না। ধরো আমি মেডিকেল অফিসার ইউএস বাংলা এয়ারলাইন্সের বা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বা নব ইয়ারের বা কাতারের, যেটাই হোক না কেন, আমি যদি এখন তোমাকে সিলেকশনের প্রসেসের জন্য ডাকি, বিএমআই টেস্ট করি, বিএমআই দেখলাম সবই ঠিক আছে, তোমার সাথে কথাও বলি, কিন্তু তোমার কথা তারা শুনেছে না? তুমি কি চুপচাপ ছিলা? না, তোমার কথা শুনেছে না? তোমার কথা শুনেই তোমাকে কিন্তু রিজেক্ট করেছে। কেন? আঞ্চলিকতা থাকা যাবে না। এই আঞ্চলিকতাটা কিভাবে? এখন এটা একটা সেন্সিটিভ বিষয়। এভিয়েশন একটা সেন্সিটিভ বিষয় কি কারণে? কারণ কেবিন ক্রুদের সব মানে একেবারে প্যাসেঞ্জার কিন্তু সবগুলো কিন্তু তোমার এলাকার হবে না। তোমার গ্রামের বাড়ি কোথায়? রাজশাহী। প্রত্যেকটা প্যাসেঞ্জার কিন্তু তোমার এলাকার না, সুতরাং তুমি গ্রামের ভাষায় কথা বলতে পারবা না। আমি মেডিকেল অফিসার হিসেবে যদি তোমাকে বলি, তোমার নাম কি? নিশান। আমি যদি তোমাকে বলি যে নিশান, তোমার এই ধরনের গ্রামের ভাষায় কথা বলা যাবে না, আঞ্চলিকতার সমস্যা আছে, তুমি শুদ্ধ ভাষায় কথা বলে আসো, তখন তুমি এটাকে মাইন্ডে নিবা। কিভাবে মাইন্ডে নেবা? একটা অ্যাড দেখেছিলা বাংলা, ওই যে বাংলা বিভিন্ন টেলিভিশনের মধ্যে গ্রামের ভাষায় কথা বলে দেখে পাশের মানুষ রিয়াকশন দেয়। আবার মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন হ্যাঁ মা ওই বলেছিলাম মগো আইতেছি মগো মুই আইতেছি, তুমি বাদ বাইরা ফালাইয়া রাখো, এরকম গ্রামের ভাষায় কথা বলেছে, তখন পাশের জন্য ভাবে কি রিয়াকশন দিয়েছিল। তখন এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে কি, লাস্টে মেসেজটা দিতে চেয়েছিল যে গ্রামের ভাষা আসলে অশুদ্ধ ভাষা না, এটাও শুদ্ধ ভাষা, বা এটাও আসলে মাতৃভাষা, প্রত্যেকে তার নিজের ভাষায় কথা বলাটা উচিত, বা এটা বললে ছোটভাবে দেখার কোনো উপায় নেই। কিন্তু এভিয়েশনে যেটা সেন্সিটিভ, তখন তোমার এর সাথে যে কথা বলেছি আমি, তোমার সাথে কথা বলার পর যখন আমি বুঝতে পেরেছি তোমার আঞ্চলিকতা আছে, আমি যদি তোমাকে বলি যে নিশান তোমার তো আঞ্চলিকতার প্রবলেম আছে, আহ এই ভাষাটা তোমার পরিবর্তন করতে হবে, তখন তো রেগে গিয়ে ইউএস বাংলাতে চাকরি করব না, আঞ্চলিকতা কেন, মায়ের ভাষায় কথা বলবো, আমার গ্রামের ভাষা আমার মায়ের ভাষায় কথা বলতে দিচ্ছে না, তখন এটা মেরিয়া ধরো সংবাদ মাধ্যমে চলে আসলে এটা সেন্সিটিভ একটা ইস্যু তৈরি হবে। কি ইস্যু? অমুক ইস্যু তমুক ইস্যু। কিন্তু এভিয়েশন এক্সপার্টরা তো জানে যে আঞ্চলিকতা একটা বড় সমস্যা, এখানে সেটা থাকা যাবে না। তুমি যে ইউএস বাংলা রিজেক্ট হয়েছো একবার, দিস ইজ দ্য অনলি রিজন। তোমার ফেস সুন্দর, স্মার্টনেস আছে, এভরিথিং। এবং সত্যি কথা একটা কি, তোমার আই কন্ট্যাক্ট আমার খুব ভালো লেগেছে। তোমার আই কন্ট্যাক্ট, তোমার স্মাইলি ফেস, যেগুলো সব থেকে বেশি জরুরি ইন্টারভিউ বোর্ডে, আই কন্ট্যাক্ট এবং স্মাইলি ফেস, ভাই এই দুইটা জিনিস খুব ফলো করে দেখে। তোমার এই জিনিসটা খুব ভালো আছে, এক্স্যাক্টলি তোমার এভরিথিং ইজ ওকে, বাট তারপরে প্রবলেম হচ্ছে তোমার ভাষাগত দিকের কারণে তোমাকে বাদ দিয়েছে। এখন এটা তারা বলবে না, এটা তারা এটাই ইস্যু করছে, অন্য একটা ইস্যু করে বলবে। তুমি আবার এটা ঠিক করে যাও, আমি চ্যালেঞ্জ দিব, তুমি আবার এটা একেবারে মনে করো যে অপারেশন করে এখানে নতুন চামড়া বসাও, ছোট্ট একটা দাগ, ইস্যু করার কথা না, করবেও না, আমি জানি করে না, ছোট্ট একটা দাগ, ইস্যু করবে না, তুমি এরপরও এখানে নতুন চামড়া বসাও, একেবারে অবিকল অন্য চামড়ার মতো সেম, এখানে কোনো কিছু নাই আর। এরপরে আবার যাও, তুমি যদি গিয়ে বলো মই রাজশাহী, কি রাজশাহীর ভাষা তো আমি পারি না, কি জানি বলো, একটু বলো যে আমি রাজশাহী থেকে আসছি, আইতেছি, আমি রাজশাহী থেকে আইসি এনে ইন্টারভিউ দেওয়ার লাগিয়া, তুমি এই গ্রাম্য ভাষার কথা বলো, বা এইভাবে একেবারে স্পেসিফিক গ্রাম্য ভাষা না বলো, কিন্তু লোকাল টোন যেটা থাকে এই টোনটাও যদি আসে তারপরেও তোমাকে বাদ দেবে। শহরের যেটা আনছে আমাদের যে ভাষাটা, ওটা তার নাই, ওটা আরো খারাপ। তো এই টোনটাও যদি আসে, মানে একেবারে ভাষার মানে গ্রাম্য ভাষার কথা বাদে দিলাম, মানে ভাষার যে টোন, অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্টও যদি আসে, তাহলে তারা কি বলবে? অ্যাকসেন্টের দোহাই দিবে না, দিয়ে বলবে যে খুদ ধরাই দিবে, না তো বলবে ঠিক আছে আপনি রেডি থাকেন না, এসএমএস পাবেন, কিন্তু আসলে তোমাকে এসএমএস দেবে না।
এবার বুঝতে পেরেছি ভাষাগত দিক। তো এই কারণে এটা পরিবর্তন করার জন্য আমরা হচ্ছে টাং টুইস্টার প্র্যাকটিস করাই, যেন স্পষ্ট করে কথা বলতে পারে। প্রথম হচ্ছে জিভ, এখানে একটা জড়তা থাকে, কিন্তু কথা বলার ক্ষেত্রে জিভ অনেকের ভার থাকে। এটা কিন্তু এখানে স্থিতি জড়তার মতো কাজ করে খানিকটা। স্থিতি জড়তা হচ্ছে কি জানো, মানে যে কোনো বস্তু যে অবস্থানে আছে সে অবস্থানে চিরকাল থাকার যে প্রবণতা, সেটাকে বলে স্থিতি জড়তা। আমি কথা বলতে চাই কিন্তু আমার জিভ কাজ করছে না। জিভ কাজ না করলে কথা বলা যাবে? আ আ করতে হবে সারাক্ষণ। এই জিভের যে জড়তাটা আছে সেই জড়তাটা দূর করতে হয় টাং টুইস্টার প্র্যাকটিস করে। আর কিছু ল্যাঙ্গুয়েজ স্পিকিং প্র্যাকটিস আছে, কলম মুখে দিয়ে উচ্চারণ করতে হয় অ্যালফাবেট গুলো। আমরা এটা প্র্যাকটিস করাই, করানোর পরে এরপরে সামনে এসে তাদেরকে ইন্টারভিউ কোয়েশ্চেন গুলো বলতে হয়, দেন হচ্ছে তাদের এই প্রবলেমটা সলভ হয়। হ্যাঁ, সুতরাং তোমার অবজারভেশনটা আমি করে যতটুকু বুঝলাম, যে তোমার শুধুমাত্র এই আঞ্চলিকতাটা যদি রিমুভ করা যায়, দেন এভরিথিং উইল বি ওকে। অলরেডি তুমি সবকিছু ঠিক আছো। আচ্ছা, আমি আসলে প্রবলেম ধরাই বলতে প্রবলেম কোনটা? যেটা চেঞ্জেবল, পরিবর্তন করা যাবে, যেটা পরিবর্তনশীল, সেটাকে আমি প্রবলেম বলি না। যেটা পরিবর্তনশীল সেটাকে আমি প্রবলেম বলি না। যেটা পরিবর্তন করা সম্ভব না, তোমার হাইট 5'2", ছেলে মানুষ তুমি, এটা কোনোদিনই সম্ভব না। হাইট লাগবে ছেলে মানুষের জন্য হাইট লাগবে 5'6", কিন্তু তুমি হচ্ছে 5'3" বা 4, এটা কি পরিবর্তন করা যাবে? কখনোই সম্ভব না। অথবা তোমার এই চেহারার মধ্যে এখানে পোড়া দাগ পরে এই জায়গাটা পুড়ে গেছে, কিভাবে সম্ভব? এটা কি চেঞ্জ করা যাবে? এটা তো সম্ভব না, ওই চেঞ্জ আমি বলতেছি না, এটাও চেঞ্জ করা যাবে, চামড়া নতুন ভাবে লাগাতে হবে, কিন্তু হাজার হাজার টাকা, মানে লাখ লাখ টাকা খরচ যাবে, 20 টাকার কাছে চলে যাবে সার্জারি করতে করতে। আমি বলতে চাচ্ছি অল্পতে যেটা সম্ভব। ধরো তুমি অ্যাক্সিডেন্ট করে হাতের, যেমন একটা স্টুডেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সময় আমার এখানে অ্যাডমিশন নিতে আসছিল, অ্যাক্সিডেন্ট করে হাতের এখান থেকে এই পর্যন্ত পুরোটা একেবারে ঝাঁঝরা নাই, মানে এটা একেবারে চামড়া না, ছিলে গেছে পুরা। ওই ছেলে আমাকে বলতেছে, ভাই আমি অ্যাপ্লিকেশন করেছি, পরীক্ষার হলে কি যাবো? আমাকে ছবি তুলে পাঠালে। আমি বলেছেন, আমি জানি যে তুমি রিজেক্টেড, তোমাকে নিবে না এটার কারণে। বলছে ভাইয়া তারপরে যাই, তো গেছে, এটার কারণে বাদ পড়েছে। তো যেটা চেঞ্জ করা যাবে ওটাকে আমি কখনো প্রবলেম বলি না। অনেকে বলে দাঁত একটু আঁকা বাঁকা হলে কি প্রবলেম? না, এটা প্রবলেম না। দাঁত একটু আঁকা বাঁকা হলে কোনো সমস্যা না, এগুলো কোনো প্রবলেম নেই। দাঁতে পোকা থাকলে, পোকা বলতে ক্যাভিটির কথা বলে, ওই যে গর্ত থাকে কালো কালো হয়ে যায়, ওগুলো আসলে আমরা গ্রাম্য ভাষায় পোকা বলি, আসলে তো পোকা না, দাঁতে তো আর পোকা থাকে না। সো ওই ক্যাভিটি থাকলে কি প্রবলেম হয়? না, প্রবলেম হয় না। এখন তোমার যে জিনিসগুলো আছে সেগুলো আমার এখানে অবশ্যই আমি চেঞ্জ করতে পারবো, তবে তোমাকে ওর সাথে প্র্যাকটিস করতে হবে। দেন হ্যাঁ, চেষ্টা না থাকলে তো কোনো মেন্টর দ্বারাই সম্ভব না। তোমার সবকিছুই আমি চেঞ্জ করতে পারবো, যে ধরনের যেটা আমি ইস্যু পেয়েছি। ইস্যু এক জিনিস, প্রবলেম আরেক জিনিস। তোমার যেগুলো ইস্যু আছে সেই ইস্যুগুলো চেঞ্জ করা যাবে এবং সেটা আমার এখানে সম্ভব। এবার তুমি আমাদের এখানে চাইলে ভর্তি হতে পারো। নেক্সট ব্যাচ আমাদের 1 সপ্তাহের মধ্যে শুরু হবে, 22তম ব্যাচ। আর আমাদের এখানে একটা কাজ করি আমরা, মানে একটা ব্যাচ যখন শুরু হয় এর মাঝখানে নতুন শিক্ষার্থী আমরা নেই না। এর পিছনে কারণ কি জানো? কারণ নতুন শিক্ষার্থী নিলে তুমি বুঝবে না কিছু, অলরেডি 15-20টা ক্লাস হয়ে গেছে, তুমি এসে কি বলবা? তুমি এসে বলবা যে আমি তো বেসিকই বুঝলাম না, অ্যাডভান্সে চলে গিয়ে কি লাভ হবে? এবং তখন তুমি বোঝার জন্য প্রশ্ন করবে, ওই প্রশ্নগুলো আবার কি হবে, রানিং স্টুডেন্ট আবার বিরক্ত বোধ হবে, কি বলবে, ভাইয়া উনি কি প্রশ্ন করছেন, এগুলো তো আমাদের ক্লাস হয়ে গেছে না। তো আমি এই জিনিসটা থেকে এই প্রবলেমটা সলভ করতে চাচ্ছিলাম, যে আর এই প্রবলেমটা সলিউশন একটাই, আমাদের ব্যাচ একটা নাম্বার থাকবে, এটা 22তম ব্যাচ, এটা 21তম ব্যাচ। যেমন এখন 21তম ব্যাচের অফলাইন অনলাইন দুইটাই শেষ। অফলাইনে আমি ভর্তি করাবো না 21তম ব্যাচে, অনলাইনে ভর্তি করাবো না। এখন যদি ভর্তি হতে হয় 22তম ব্যাচ। সামনে মাসে কোনো রকম, হ্যাঁ, আমরা কি শুধুমাত্র 21তম 22তম ব্যাচের জন্যই কোচিং ওপেন করেছি নাকি? চলতে থাকে। হ্যাঁ, আমাদের অ্যাডমিশন চলে থাকবে, যেহেতু ক্লাসরুম দুইটা আছে আমাদের। আপনাদের এটাই হুম, এইটা এখানে যা লেখা আছে তাই। বাংলাদেশের সব থেকে কম টাকায় কোচিং করাই আমরা। এর কারণ কি জানো? জানবা বিজনেস স্ট্র্যাটেজিটা? যদি জানার ইচ্ছা থাকে তাহলে এই যে দেখো, আমাদের কিন্তু অফিসের ভাড়া কম। কারণ কি? আমরা অল্প জায়গা নিয়েছি। আমাদের একদম জাঁকজমক ভাবে আমাদের ডেকোরেশন কিন্তু আমরা করিনি, স্বল্প খরচের মধ্যে যতটুকু সম্ভব হয়। এটার বিজনেস স্ট্র্যাটেজিটা হচ্ছে, যখন তোমার প্রতিদিনকার ইনভেস্টমেন্টটা বেশি থাকবে, খরচটা বেশি থাকবে, তখন তোমার ইন্টেনশন থাকবে খরচটা উঠানোর। আমার যদি পার মান্থে 1 লাখ টাকা এখানে খরচ যায়,
তাহলে আমার ইন্টেনশন হচ্ছে ওই 1 লাখ টাকা উঠানো এবং লাভ করা, লাভ। লাভের হিসাবটা করতে হবে। এখন এই জিনিসটা আমি টাকাটা কোত্থেকে উঠাবো আমাকে বলো? এই কোচিং সেন্টারের টাকা উঠানোর একমাত্র উপায় হচ্ছে শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়া, বেশি করে। শিক্ষার্থী ভর্তি করানো। এখন আমি যদি অল্প টাকায় শিক্ষার্থী ভর্তি করাই তাহলে কি হবে? আমি অল্প টাকা পাবো, কিন্তু আমার যে মান্থলি 1 লাখ টাকা যাচ্ছে, আবার লাভের টাকাও খরচ করতে হবে। মান্থলি 1 লাখ টাকা কিসের? আমার কারেন্ট বিল যাবে, বাসা ভাড়া যাবে, মানে অফিসের ভাড়া যাবে, টিচারদের ভাড়া যাবে, তারপরে এই যে শিটগুলো প্রিন্ট আউট করতে হয় এসবের খরচ যাচ্ছে, কত খরচ আছে। আমার যদি খরচের দিক থেকে পরিমাণটা বেশি হয় তাহলে এটাকে উঠাতে হবে, উঠাইয়া তারপরে লাভ করতে হবে। তো উঠানোর একটাই মাত্র উপায়, স্টুডেন্টের কাছ থেকে টাকা নেওয়া। এখন কম করে নিলে আমি পোষাতে পারবো না, এই কারণে নিতে হবে কি বেশি করে। 20,000, 25,000, 30,000। তখন কি হবে? স্টুডেন্ট গুলাকে ওখান থেকে যে কয়েকটা পাবো ওইগুলা দিয়ে আমি সারাতে পারবো। কিন্তু আমাদের এখানে কম করানোর পিছনে একটা কারণ আছে, কারণ আমাদের খরচ কম। আমার লাভের চিন্তা পড়ে, আমার এখানে খরচই কম, এই কারণে আমার কোর্স ফি কম। ওই যে এটা অনেকে মনে করে যে বেশি দামি কোর্স মানে এটা হচ্ছে বেশি ইফেক্টিভ একটা কোর্স, বেশি ভালো কোর্স, দামি কোর্স, এটাতে ভালো কিছু পড়ায়। আরে না রে ভাই, এখানে সিক্রেটটা অন্য জিনিস। তোমার আমি বলি, ফ্রাইডে এবং স্যাটারডে হচ্ছে 2 দিন করে ক্লাস, দৈনিক 3টা করে ক্লাস হবে। হ্যাঁ, 3টা থেকে বিকাল 5:30 পর্যন্ত, শুক্রবার আর শনিবার। অনলাইনে প্রতিদিন 1টা করে ক্লাস, সপ্তাহে 5 দিন ক্লাস। শুক্র শনিবার প্রতিদিন 3টা করে ক্লাস, কিন্তু ক্লাস হবে প্রায় 36টার উপরে, 36+ ক্লাস হবে। এবং 2.5 মাস কোর্সের টাইম রাখা হয়েছে। এর পিছনে কারণ হলো বাংলাদেশের, তুমি দেখো, তুমি স্পোকেন কখনো ভর্তি হয়েছো বা তোমার বন্ধু বান্ধব দেখেছো কখনো ভর্তি হয়েছে? ক্লাস করেছো বলে টলে কোথাও? না। আচ্ছা, তুমি দেখবে স্পোকেন বলো, আইএলস বলো, বা এমনিতে কোচিং এ বলো, ক্যারিয়ার এস্টাবলিশ করার জন্য যে ধরনের, বা ক্রিয়েটিভিটি বিল্ড আপের জন্য, ক্যারিয়ার এস্টাবলিশের জন্য, এই যে বিসিএস কোচিং বলো, চাকরির কোচিং বলো, কনফিডেন্স বলো, এই ধরনের কোচিং সেন্টারে দেখবে প্রথম একেবারে 50টা সিটে বুকিং, 4 দিন পরে 5 জন নাই, 10 দিন পরে আরো 5 জন নাই, এই সিট খালি হয়ে যায় কেন? বাংলাদেশের শিক্ষার্থীদের একটা প্রবলেম হচ্ছে, ক্যারিয়ার এস্টাবলিশ টাইপের কোনো কোর্স যদি হয় তখন তারা টানা 4 মাস বা 5 মাস কনসেন্ট্রেশন রাখতে পারে না, আগ্রহটা রাখতে পারে না, অ্যাটেনশনটা রাখতে পারে না। না রাখার কারণে তারা 5 দিন 10 দিন পরেই হয়ে যায়, কারণ তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনার এটা করতে সময় লাগবে 4 মাস, তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আপনার এটা করতে লাগবে 6 মাস। তখন তারা চিন্তা করে যে ও মাই গড, একটা লেন্দি টাইম ধরে একটা কোর্স, অসম্ভব। বা প্রথম কিন্তু অনেক এক্সাইটমেন্ট থাকে, ভর্তি হয়, 2-4টা ক্লাস করে, এরপর যদি দেখে যে না 6 মাস লেগে যাবে, ভাল লাগতেছে না, 6 মাস লেগে যাচ্ছে, ভাল লাগতেছে না, তখন কি করে? আস্তে আস্তে ক্লাসে স্টুডেন্ট কমে যায়। আর ঠিক ওই সুযোগটাই নাই, মানে বিভিন্ন কোচিং কি করে জানো? নতুন ব্যাচে শিক্ষার্থী, নতুন ব্যাচে ভর্তি চলছে, ওই যে খালি হয়ে গেছে না, ওই জায়গার মধ্যে নতুন স্টুডেন্ট ঢুকাই দিয়েছে। হ্যাঁ, ওই খালি জায়গার মধ্যে নতুন স্টুডেন্ট ঢুকাই দিল। সো এই কারণে আমি চিন্তা করলাম যে বাংলাদেশের শিক্ষার্থীদের যদি মেন্টালিটি বা নার্ভ বুঝতে হয় তাহলে তাদেরকে কম সময়ের মধ্যে সার্ভিসটা দিতে হবে। 10 মিনিট স্কুলের নাম কেন 10 মিনিট রাখা হয়েছে বলো তো? আয়মান সাদিকের 10 মিনিট স্কুলটা তুমি দেখেছো বা নাম শুনেছো? তো এটা তো বাংলাদেশের সবাই চেনে। তাহলে 10 মিনিট স্কুলের নাম কেন 10 মিনিট রাখা হয়েছে? তো 10 মিনিট স্কুলের নাম 10 মিনিট রাখার পিছনে কারণ হলো স্বল্প সময়ের মধ্যে কোন একটা জিনিসের প্রতি ফোকাস দিতে পারবে। এই কারণে 10 মিনিট স্কুল আজকে সারা বাংলাদেশে এত জনপ্রিয়। তো ঠিক তেমনি আমিও এই জিনিসটা অ্যাপ্লাই করেছি যে বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশি শিক্ষার্থীরা বেশি সময় ফোকাস ধরে রাখতে পারে না, তাদের কনসেন্ট্রেশন বেশি সময় ধরে রাখতে পারে না। এই কারণে 2.5 মাসের মধ্যে আমাদের টোটালটা শেষ হয়ে যাবে, যেটা শেষ করতে অন্য জায়গায় 4 মাস 5 মাস সময় লাগে। আর আমাদের এখানে দৈনিক 3টা করে ক্লাস হয়, 2.5 মাসের মধ্যে শেষ করাচ্ছি, এর মানে এই নয় যে কম ক্লাস দিচ্ছি আমরা। 36টার উপরে ক্লাস হবে, প্রতিদিন 3টা করে ক্লাস, সপ্তাহে 2 দিন 3টা করে। অন্য জায়গায় তুমি হয়তো বা একটা পাবা বা সর্বোচ্চ 2টা পাবা, কিন্তু আমাদের এখানে প্রতিদিন 3টা করে ক্লাস, শুক্রবার 3টা, শনিবার 3টা, তাহলে কয়টা হয়? 6টা। সপ্তাহে 6টা, 7 সপ্তাহে কয়টা?
42টা। তো একটু আগে না আমি বললাম 36টার উপরে ক্লাস, 42টা হয় কিভাবে? গ্রুমিং ক্লাস আছে, স্ক্রিনিং টেস্ট আছে, স্ক্রিনিং টেস্টের ক্লাস হয়, গ্রুমিং ক্লাস, ভাইভা প্র্যাকটিস ক্লাস, ওগুলা সহ যদি ক্লাস হিসাব করে তাহলে 42টা ক্লাস আছে। শুধুমাত্র আইকিউ ক্লাসেই আছে 36টা, আর বাকিগুলো হচ্ছে তোমার গ্রুমিং, ভাইভা প্র্যাকটিস, ওয়ার্ড অ্যানালাইসিস, ইন্টারভিউ ক্র্যাকিং প্র্যাকটিস, তারপর হচ্ছে তোমার অ্যানাউন্সমেন্ট প্র্যাকটিস, টাং টুইস্টার প্র্যাকটিস, এগুলা মিলিয়ে 42টার কাছাকাছি।